ওকে, সো আমাদের হলো অনলি একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে এক্সেপশন। আর আগে আমরা ছোটো ছোটো কিছু টপিক বাদ দিয়ে আসছিলাম, মানে আসলে মিস হয়ে গেছে। ওগুলো আজকে একটু হালকা দেখে নেব। আসলে মানে এগুলো অলরেডি আমরা দেখছি, ঠিক আছে? এগুলোর নামগুলো আজকে জানবো শুধুমাত্র। আচ্ছা, আমরা নর্মালি ক্লাসের মধ্যে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সি এর মধ্যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যেত না? কীভাবে? কনস্ট্যান্ট, হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে। আরেকটা কি দুইভাবে ডিক্লেয়ার করা যায়? ডিফাইন দিয়ে, হ্যাশ ডিফাইন দিয়ে, ঠিক আছে? এখানেও কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। কনস্ট্যান্ট নাথিং এজ ভেরিয়েবল, জাস্ট হলো ভেরিয়েবলের সামনে ফাইনাল কিওয়ার্ড অ্যাড করে দেবো। ফর এক্সাম্পল ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এন্ট্রি এ ইকুয়াল টু 10। নর্মাল তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এভাবে, ঠিক আছে? সো এটাকে কনস্ট্যান্টে কনভার্ট করার উপায়টা হচ্ছিল জাস্ট সামনে একটা ফাইনাল কিওয়ার্ড অ্যাড করে দেবো, ঠিক আছে? সো ফাইনাল কিওয়ার্ড যদি অ্যাড করে দেই তাহলে এ হয়ে যাবে একটা আমার কনস্ট্যান্ট। সো এর ভ্যালু আমি কোনো সময় আর চেঞ্জ করতে পারবো না, এবং এটা যখন আমি ডিক্লেয়ার করব তখনই আমার ভ্যালুটা দিয়ে দিতে হবে। এরপরে আমি ভ্যালু দিতে পারবো না, কারণ ভ্যালু আমি চেঞ্জই করতে পারবো না, যা আছে তাই থাকবে। বুঝা গেছে ফাইনাল কিওয়ার্ড? আচ্ছা, ফাইনাল কিওয়ার্ড আরও অনেক জায়গায় ইউজ করা হয়। ফর এক্সাম্পল তুমি যদি একটা ক্লাসের মধ্যে তুমি ফাইনাল ডিক্লেয়ার করে দাও ক্লাসের সামনে, তাহলে ওই ক্লাসটাকে কেউ ইনহেরিট করতে পারবে না। ফর এক্সাম্পল ধরো আমি আচ্ছা এই কোডগুলো কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে কোডের মধ্যে করতেছি, ঠিক আছে? আমি নতুন করে ক্লাস তৈরি করতেছি না, কারণ নতুন ক্লাস এটা দরকার হবে না। ধরো শেপ ক্লাস পাবলিক, এটাকে ফাইনাল করে দিলাম। আচ্ছা, ফাইনাল তো অ্যাবস্ট্রাক্টের সাথে যাবে না। ধরো নতুন একটা ক্লাস আমি ডিক্লেয়ার করি, জাভা ক্লাস ধরো এ। ধরো এটার মধ্যে কিছু জিনিস আছে, ঠিক আছে? আমরা ওটা আপাতত ডিক্লেয়ার না করি, এটাকে আমি ফাইনাল করে দিই, ঠিক আছে? জাস্ট ধরো এটার ভিতরে আরো কিছু থাকতে পারে, আমাদের ওটা ডিক্লেয়ার করা দরকার নেই। এখন এটা ফাইনাল ক্লাস। এখন আমি নতুন আর একটা ক্লাস ডিক্লেয়ার করি, নিউ জাভা ক্লাস বি। এখন এটা আমি যদি এক্সটেন্ড করি, এক্সটেন্ড এ, দেখো আমার ইরর দিবে, ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল এ। সো ওই যে এখন আমরা তো সবসময় ইনহেরিট করে নিতাম, এখন তুমি যদি কোনো সময় ইনহেরিট করতে না চাও, না দাও, কোনো সময় যদি তুমি ইনহেরিট করতে না দাও, যে আমাকে কেউ ইনহেরিট করতে পারবে না, জাস্ট লাইক হলো ধরো যে ত্যায্যপুত্র করে দিলাম, তাহলে হলো আমি ফাইনাল ডিক্লেয়ার করে দেবো, তাই ফাইনাল, এরপরে কেউ আমাকে ইনহেরিট করতে পারবে না, আমার কাছ থেকে কোনো প্রপার্টি নিতে পারবে না। বুঝা গেছে ফাইনাল কিওয়ার্ডটা? তো একটা ফাইনাল কিওয়ার্ড হলো যে আগে মতো আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, তো একটা ভেরিয়েবলকে আমি কনস্ট্যান্ট হিসাবে আমি ডিফাইন করে দেবো, তো আমি এটা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। এখন সেম ওয়েতে আমি কোনো ক্লাসকে যদি ফাইনাল ডিক্লেয়ার করে দেয়, তাহলে সেই ক্লাসকে কেউ ইনহেরিট করতে পারবে না। ওই ক্লাসে কিন্তু তুমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে না। নর্মালি আমরা যা করতে পারি, অবজেক্ট ডিক্লেয়ার করে একটা ফাংশন কল করা, সব কিছু আমি করতে পারবো, বাট আমি ওটাকে ইনহেরিট করতে পারবো না, ঠিক আছে? তো বোঝা গেছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতেছি, আরেকটা হচ্ছে আমি ইনহেরিটেন্স অফ করার জন্য, যে আমাকে কেউ এক্সটেন্ড করে ইনহেরিট করতে পারবে না। এই দুই ক্ষেত্রে হচ্ছে আমি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, যেটা হচ্ছে আমার শেপ নামে একটা আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল। অ্যাবস্ট্রাক্ট মানে হলো প্যারেন্ট ক্লাস ছিল, আর আমরা জানি যে প্যারেন্ট ক্লাসের মধ্যে আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারি। এখন এগুলো আসলে কি হইতেছে, তোমার রান টাইমে এটা অবজেক্টের টাইপটা চেঞ্জ হইতেছে না? রান টাইমের শেপটা একসময় ট্রায়াঙ্গেলের মতন বিহেভ করতেছে, আর এক সময় হচ্ছে রেক্টেঙ্গেলের মতন বিহেভ করতেছে যখন আমি যেটা রাখতেছি, কারণ প্যারেন্ট ক্লাসের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট রাখতে পারবা। We can initiate the child class object into parent class. So during the run time, the parent class object can be changed. যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে যখন আমি যেটা রেফার করতেছি। তাহলে এটাকে আমি ডাইনামিক্যালি চেঞ্জ করতেছি না, এটাকে ফিক্স করে রাখছি। এটা বলে ডাইনামিক বাইন্ডিং। বাইন্ডিং মানে হচ্ছে আমরা টাইপ বাইন্ডিং বলি। টাইপ বাইন্ডিং মানে হলো যে আমরা একটা ভেরিয়েবলের অথবা একটা অবজেক্টের কি টাইপ হবে, ফর এক্সাম্পল একটা ইন্টিজার টাইপ দিলাম অথবা ডাবল, একটা ফ্লোর, এগুলো হলো টাইপ বাইন্ডিং। আমি টাইপটা বাইন্ড করে দিতেছি ওই ভেরিয়েবলের সাথে, ঠিক আছে? তো আমি যখন এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি অবজেক্ট ট্রায়াঙ্গেল, তাহলে এটার টাইপ হচ্ছে কি ট্রায়াঙ্গেল। তাহলে যখন রেক্টেঙ্গেল ডিক্লেয়ার করতেছি, এটা টাইপ হচ্ছে রেক্টেঙ্গেল।
বাট দেখো এই শেপের এই ভেরিয়েবলটা কি এক এক সময় চেঞ্জ হইতেছে না, এক সময় কি সে ট্রায়াঙ্গেল হচ্ছে আর এক সময় সে রেক্ট্যাঙ্গেল হইতেছে, তাহলে কি এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে না? বাট আমি এখানে এ 10 ডিক্লেয়ার করে রেখেছি যার টাইপ হচ্ছে হলো ইন্টিজার, ফাইনাল না দাও, এটা টাইপ কোনো সময় চেঞ্জ করতে পারবা? এর টাইপ কি আবার ডাবল করতে পারবা? করা যাবে না। হ্যাঁ তুমি এটা করতে পারো, ডাবল টাইপের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, সেখানের মধ্যে তুমি ওই ডাবল ভ্যালু রাখতে পারো, মানে এই এর ভ্যালুটা রেখে দিতে পারো। বাট এর টাইপ তো চেঞ্জ হইতেছে না, এখানে কি টাইপ চেঞ্জ হইতেছে না? শেপ ফার্স্টে ছিল শেপ, তারপর হলো ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে হলো রেক্ট্যাঙ্গেল, তাহলে কি ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে না? রান টাইমে এটাকে আমি কম্পাইল টাইমে আমি ফিক্স করে দিছি, এটা এরকম ছিল কম্পাইল টাইমে ফিক্স করা, সো আমি এখানে ফিক্স করতে দিই। বাট এটা কিন্তু কম্পাইল টাইমে ফিক্স করা অবজেক্টের, এটাটা কি চেঞ্জ হইতেছে? এটা চেঞ্জ হইতেছে না। হ্যাঁ ট্রায়াঙ্গেলের যদি আবার একটা সাব ক্লাস থাকতো এবং সেটা যদি আবার ওইটা মানে সাব ক্লাসের অবজেক্ট, মনে করো ট্রায়াঙ্গেল 1 নামে আরেকটা ক্লাস আছে এবং সেটার অবজেক্টটা যদি আমি এখানে রাখতাম তাহলে আমার হলো চেঞ্জ হইতো, তাহলে এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে। বাট এই দুইটার কোনো কি ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে? এই দুইটা শেপটাকে চেঞ্জ করতেছে, সো শেপের এখানে কি ডাইনামিক্যালি টাইপটা চেঞ্জ হইতেছে, সো এটা হলো ডাইনামিক বাইন্ডিং, যে যেই টাইপটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকে রান টাইমে সেটাকে আমরা বলবো হলো ডাইনামিক বাইন্ডিং, ডাইনামিক্যালি আমি টাইপটা চেঞ্জ করতেছি। আর যেটা টাইপ আমি কম্পাইল টাইমে ফিক্স করে দেবো, দ্যাট মিন্স এরপর আর কোনো সময় চেঞ্জ হবে না, সোজা হিসাবে যেটা এরপরে কোনো সময় চেঞ্জ হবে না সেটা হচ্ছে আমার স্ট্যাটিক বাইন্ডিং। তো ডিফারেন্স বুঝা গেছে? স্ট্যাটিক বাইন্ডিং কি আর ডাইনামিক বাইন্ডিং কি? স্ট্যাটিক বাইন্ডিং হচ্ছে হলো যেটা টাইপ কম্পাইল টাইমে ফিক্স, দ্যাট মিন্স আর কোনো সময় চেঞ্জ হবে না, একবার আমি সেট করে দিয়েছি ওইটাই, এরপর আর কোনো সময় আমি চেঞ্জ করতে পারবো না, এটা হলো স্ট্যাটিক বাইন্ডিং। আর ডাইনামিক বাইন্ডিংটা হচ্ছে হলো যে সময় আমি একটা ভেরিয়েবলের টাইপটা রান টাইমে চেঞ্জ করবো, দ্যাটস লাইক হচ্ছে হলো যে আমরা প্যারেন্ট ক্লাসের মধ্যে সাব ক্লাসের অবজেক্ট রাখতেছি, সো ফার্স্টে সে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ছিল, তারপরে সে সাব ক্লাসের অবজেক্টকে রেফার করতেছে, তারপরে আরেকটা সাব ক্লাসের অবজেক্টকে রেফার করতেছে, সো এরকম ভাবে চেঞ্জ হইতেছে। সো এরকম ভাবে যখন আমার টাইপটা চেঞ্জ হবে তখন আমি তাকে বলবো হলো ডাইনামিক বাইন্ডিং। হ্যাঁ এখানে কিন্তু না প্রিমিটিভ নন প্রিমিটিভ কিন্তু কথা নাই, এটা কিন্তু নন প্রিমিটিভ, বাট এটা কি এখন চেঞ্জ হইতেছে? এটা চেঞ্জ হইতেছে না, বাট এটা কিন্তু নন প্রিমিটিভ, সো এখানে কিন্তু ডাইনামিক বাইন্ডিং হইতেছে না, বাট এখানে কিন্তু ডাইনামিক বাইন্ডিং সহজভাবে বোঝার উপায় হচ্ছে হলো যেখানে যে সাব ক্লাস প্যারেন্ট ক্লাসের রিলেশনশিপ আছে ওইখানে কিন্তু ডাইনামিক বাইন্ডিংটা হবে, কারণ যে প্যারেন্ট ক্লাসের মধ্যে তুমি সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারবে, বুঝা গেছে? সো এটা হলো স্ট্যাটিক বাইন্ডিং আর ডাইনামিক বাইন্ডিং। সো জেনারেলি হোয়াট ইজ হাউ ধরনের কোশ্চেন আসার কথা, যদিও ভুলক্রমে আসা পড়ে ওই ডেফিনেশন, এই যে আমি যেভাবে বাংলায় বললাম এভাবে লেখার দরকার নেই, একটা কোড লিখবা, কোড লিখে এরকম ডিসক্রাইব করে দিবা যেখানে হচ্ছিল ডাইনামিক বাইন্ডিং হয়ে গেছে, এখানে স্ট্যাটিক বাইন্ডিং, দ্যাটস ইট। ধরো বলে এইভাবে টান দিয়ে হলে এভাবে সাইড দিয়ে লিখে দিতে পারো হেয়ার ইজ অকার ডাইনামিক বাইন্ডিং এটসেট্রা, সো আলাদাভাবে লেখার দরকার নেই, ঠিক আছে? সো কোড দিয়ে লিখবা। আমি আবার বলতেছি এই WH কোশ্চেন আসবে না, যদিও আসলেও 5 মার্কসের বেশি আসবে না, আর ওটা আসলে WH ধরনের কোশ্চেন না। আমি বললাম ডাইনামিক আর স্ট্যাটিক বাইন্ডিং এর মধ্যে ডিফারেন্স আছে। এখন এখানে মধ্যে আবার ছক আঁকা শুরু করে দেবো, যেমন যেরকম ছক আঁকতাম উপরে হেডিং দিয়ে তারপর দুই পাশে লিখতাম, এটা যদি করে একদম 0 দিয়ে দেবো না। সো এরকম ছক আঁকবে না, আমার কোনো সময় মানে এই ধরনের আমার এগুলো পছন্দ না। আসলে সিএসির মধ্যে এগুলো আসলে দরকার নেই, তুমি তো বিবিএতে পড়তে যাও না অথবা আর্টস কমার্সে পড়তে যাও না যে তুমি এরকম করে রো করে করে দেবে। আচ্ছা সো আচ্ছা হ্যাঁ তুমি রাখতে পারবে, এই যে মনে করো এ একটা প্যারেন্ট ক্লাস, তাকে এক্সটেন্ড করতে হবে বি, তাকে এক্সটেন্ড করতে হবে সি, তাকে এক্সটেন্ড করতে হবে ডি, ঠিক আছে? বি কি ডি এর জন্য প্যারেন্ট না, সি কি ডি এর জন্য প্যারেন্ট না, আবার বি কি সি এর জন্য প্যারেন্ট না, আবার সি কি এ এর সাব ক্লাস, তাহলে বি এর মধ্যে তুমি সি এর অবজেক্ট রাখতে পারবা, সি এর মধ্যে ডি এর অবজেক্ট রাখতে পারবা, বি এর মধ্যে ডি এর অবজেক্ট রাখতে পারবা।
মানে কেন করছি? হ্যাঁ মানে জাস্ট এটা হচ্ছে যে যেমন দেখেন সাপোজ সি একটা অবজেক্ট আমি এর মধ্যে রাখি, এখন এটা ফ্যাসিলিটিটা হচ্ছে হলো দেখো তুমি রান টাইমে তোমার হচ্ছে হলো অবজেক্টগুলো চেঞ্জ করা দরকার, অথবা ধরো এভাবে করলাম যে তুমি হচ্ছে হলো মানে কি বলা যায়, মনে করো তুমি একটা কোড লিখে রাখছো যেগুলো হচ্ছে হলো মানে প্রত্যেকটা, আমি জাস্ট শেপেরটা দিয়ে বুঝাই, এটা একটা ফ্যাসিলিটি বোঝায়। সেটা হচ্ছে হলো দেখো মানে শেপ ক্লাসে কি একটা শেপ ক্লাস আমি ডিক্লেয়ার করে রেখেছি, কিছু ট্রায়াঙ্গেল ক্লাসকে ইনিশিয়েট করতেছি, কিংবা রেক্টাঙ্গেল ক্লাসকে ইনিশিয়েট করতেছি। এখন আমি তোমাকে যদি আলাদা আলাদাভাবে ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল ভাবে বুঝাই, তাহলে কি প্রত্যেকটা ক্লাস তোমার বুঝাই দিতেছে, আর তুমি জানো কি শেপ নামে একটা ক্লাস আছে, তো শেপকে কল দিতেছো, তাহলে কি তোমাকে বারবার এরকম ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল এভাবে বোঝার দরকার আছে? কোডটা বুঝতে সুবিধা হইতেছে না? শেপ ক্লাস একটা জাস্ট শেপ আছে এখানে, শেপ যে কোনো কিছু ইনিশিয়েট হতে পারে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে হলো যে তোমার একই টাইপ লেখা রাখতে হইতেছে না, তুমি ডাইনামিকলি টাইপটা চেঞ্জ করতে পারতেছো। আমার ডাইনামিকলি টাইপটা চেঞ্জ করার সুবিধাটা হচ্ছে হলো যে তোমার মানে একবার তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছো, এরপর ওই ভেরিয়েবলটা সব জায়গায় ইউজ করতেছো, তাহলে যদি প্রবলেম হয় তাহলে তুমি আইডেন্টিফাই করতে ইজি হবে না যে এই জায়গায় প্রবলেম হতে পারে, কারণ এই যে শেপের মধ্যে প্রবলেম হয়েছে। বাট তুমি যদি আলাদা আলাদা করে রাখো, হ্যাঁ আলাদা আলাদা ভেরিয়েবল তোমার ইনিশিয়েট করতে হইতেছে, বাট তুমি কি একই ভেরিয়েবলের মধ্যে তুমি ইনিশিয়েট করতে পারতেছো না? মানে ওটার জন্য কি তোমার ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, রেক্টাঙ্গেল অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। এখন তোমার এক জায়গায় হচ্ছে হলো একটা অবজেক্ট লাগে, তাহলে গার্বেজ কালেক্টরের এখানে একটা সুবিধা আছে। মনে করো তোমার যদি ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, রেক্টাঙ্গেল একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তাহলে কি ট্রায়াঙ্গেলটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন ট্রায়াঙ্গেল অবজেক্ট আবার বের করে দিতে হবে, রেক্টাঙ্গেল অবজেক্টটা বের করে দিতে হবে। বাট তুমি কি এখানে একটা অবজেক্ট রাখতেছো, সেটা কি শেপ ক্লাসে? যখন তোমার শেপ ক্লাসে একটা ট্রায়াঙ্গেল দরকার আছে, তুমি ট্রায়াঙ্গেল ইনিশিয়েট করতেছো, ওটা কাজ করতেছো, দ্যাটস ইট, শেষ। এরপর যখন রেক্টাঙ্গেল দরকার আছে, তুমি রেক্টাঙ্গেলকে ইনিশিয়েট করতেছো, দেন ওটাকে বাদ দিয়ে দিতেছো। তাহলে কি একটা অবজেক্ট থাকতেছে না আমার রান টাইমে? এখানে কি এমন একটা আমি যেটা ক্লিয়ার করছিলাম যে আমার প্রথম এ এর মধ্যে দুইটা ভেরিয়েবল রাখার জন্য আমি ব্যবস্থা করলাম, আর ডি এর মধ্যে যখন আমি সবগুলোকে এক্সটেন্ড করলাম এটা তো অনেক বড় একটা ফাইল লাগে, যখন আমি এর মধ্যে রাখতেছি এর মধ্যে কোনো ইফেক্ট হচ্ছে কিনা, মানে আমার এমন একটা ভিডিও না না না, এর মধ্যে তুমি রাখতে পারবা, এবং ওইখানের মধ্যে শুধুমাত্র ওই ফাংশনগুলো ইউজ করতে পারবা যেটা হলো এর মধ্যে আছে। আমরা কি বলছিলাম, যখন এভাবে মনে করো এর মধ্যে, মনে করো এর একটা অবজেক্ট আছে এ নিউ এ, তারপরে ডি নিউ ডি, এখন এ ইকুয়াল টু ডি রাখলাম, এখন এ ডট সামথিং কোনো ফাংশন কল দিলে তুমি, তখন এ ডট ফাংশন এটা কল দিলে কোন সময়, যখন এর মধ্যে এই ফাংশনটা থাকবে, এবং ডি এর মধ্যেও থাকলে থাকুক, না থাকুক না থাকুক, ডি এর মধ্যে থাকলে ডি এরটা কল হওয়ার সময় ডি এরটা কল হবে, বাট যখন চেক করবে তখন দেখতে হবে না যে এর মধ্যে আছে কিনা। আমি কিন্তু চেক করবো যে আমার কাছে ওই টাইপ সিগনেচারটা আছে কিনা, যদি না থাকে মানে মেথড সিগনেচার না থাকে তাহলে আমি কল করতে পারবো না, বাট কল হবে কার, ডি এরটা, কারণ রেফার করতেছে ডি এর। এটা কিন্তু মনে রাখবা, এর কাছে মনে করো একটা ফাংশন ভার্সন আছে, ডি এর কাছে একটা ফাংশন ভার্সন আছে, শুধুমাত্র এর ক্ষেত্রে উই চেক করবে, কারণ তুমি কি এর ভেরিয়েবল দিয়ে তুমি কল করতেছো, তাহলে এর কাছে যে দেখবে যে ওই মেথডটা আছে কিনা, জাস্ট এটুকু চেক করবে, বাট কল করবে কিন্তু যে ভেরিয়েবলকে রেফার করতেছে, যে ডি কে, তো ডি কে রেফার করবে। সো এখানে আমি সবকিছু কিন্তু কল করতে পারতেছি না, এই যে ডি এর তুমি যেটা বললা যে কিছু মিস হয়ে যেতেছে কিনা, মিস হয়ে গেছে ডি এর মধ্যে যে মেথডগুলো আছে বাট যেগুলো এর মধ্যে নাই, মনে করো ডি এর মধ্যে একটা প্রিন্ট মেথড আছে বাট ওরা এর মধ্যে নাই, তখন কিন্তু তুমি এই প্রিন্ট মেথড কল দিতে পারবে না, এর মধ্যে মাস থাকতে হবে, এর মধ্যে মাস থাকতে হবে, ডি এর মধ্যে থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, এর ডি এর মধ্যে যদি থাকে তাহলে কল করার সময় ডি এরটা কল হবে, আদারওয়াইজ এরটা কল হবে, মানে স্যার এর রেফারেন্স ধরে ডি এর কল হবে এক্স্যাক্টলি। এমন টাইপের যদি হয় এ তে প্রিন্ট মেথড আছে, ডি তে প্রিন্ট মেথড নাই, কিন্তু সি তে আছে, তখন কি সিটা কল হবে? সেটটা কল হবে, কারণ এই যে নিচের থেকে উপরের দিকে যাবে, মানে জাস্ট ঠিক আছে? হচ্ছে যে আমি উপরে মানে আমার এরটা অবশ্যই থাকতে হবে, এরপরে এখানে চেক করব, এরপরে এখান থেকে হলো নিচ থেকে তুমি উপরের দিকে উঠতে থাকবা যে তোমার কাছে কোন প্রিন্ট মেথড কল হবে। আর যদি ওখানে না থাকে তাহলে কি করবে? আচ্ছা, ওই কিন্তু ভালো একটা কোশ্চেন করছে, এখানে মনে হয় প্রিন্ট মেথড আছে, ডি এর মধ্যে প্রিন্ট মেথডটা নাই, বাট এখানে প্রিন্ট মেথড আছে সি এর মধ্যে, ঠিক আছে? তাহলে কোনটা কল হবে? সি এরটা, কারণ এটা শুধুমাত্র চেক করার জন্য। আমি যখন এ ডট ফাংশন দিব অথবা বি ডট ফাংশন দিলাম, এখানে আমি মনে করো বি এর অবজেক্ট রাখলাম, ঠিক আছে? বি ডট ফাংশন কল দিলাম, আমি জাস্ট চেক করবো যে বি এর মধ্যে ফাংশনটা আছে কিনা, দ্যাটস ইট, আমি জাস্ট চেক করার জন্য। কল করার কোনটা হবে সেটা আমি হলো নিচ থেকে বোঝা শুরু করবো, নিচ থেকে মানে কি ওই যেটার ভ্যারিয়েবলের রেফারেন্স, যদি ডি থাকে ডি থেকে বোঝা শুরু করবো, যদি মনে করো এটা ই হয়তো তাহলে কিন্তু লাস্টে ই থেকে বোঝা শুরু করতাম না, আমি ডি থেকে বোঝা শুরু করতাম, ডি থেকে খোঁজা শুরু করে উপর দিকে যেতে থাকবো,
ডি ফাংশন নাই, সি তে ফাংশন মেথডটা আছে, আমি সি একটা কল করব। বুঝা গেছে? উপভোক্ত ডাউনলোড করবে 16 থেকে 14 কাইন্ড অফ জেনিও জেরক্স থেকে না না টাইপ কাস্ট নেই, শোনো আমরা কিন্তু এখানে হার্ডলি কাজ করে দেখাই, অটোমেটিক কাজ করে যাচ্ছে, ঠিক আছে? আমরা হলো প্যারেন্ট ক্লাস নিয়ে চাইল্ড ক্লাস করতে হবে, তখন হলো এক্সপ্লিসিটলি আমরা টাইপ কাস্ট করতে হবে। এবং ওই ক্ষেত্রে এটা ঠিক না, কারণ তুমি প্যারেন্ট ক্লাসে তুমি চাইল্ড ক্লাসে রাখতে পারবা না। আগে স্টার্টআপের সাথে নরমালি আমরা টাইপ কাস্ট করি কোন সময়, মনে করো একটা উপরে অবজেক্ট ক্লাস থেকে আমি আনতেছি, মনে করো কিভাবে বললাম। আচ্ছা একটু শোনো, মনে করো আমি আমার একটা ক্লাস আছে, ধরো যে শেপ ক্লাস, এটাকে রেফার করতেছে, মানে এটাকে অ্যাকসেপ্ট করতেছে ট্রায়াঙ্গেল আর এগুলো রেক্টেঙ্গেল। এখন ধরো আমি কোন সময় ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম T1, শেপের একটা অবজেক্ট আছে S1, ঠিক আছে? আমি কোন সময় রাখলাম S1 T1, এখানে কোনো কাজ করতে হবে, অটোমেটিক দেখা যাবে। এরপরে ধরো এর পরের মোমেন্টে আমি এটা একটা ভেরিয়েবল আছে T2, এখন T2 এর মধ্যে S1 এটা রাখা যাবে? দেখা যাবে? কেন না? কারণ আমি তো S1 এর মধ্যে ট্রায়াঙ্গেল টাইপের তো জিনিস রাখছি, দেখা যাবে? কেন না? বাট আমি তো S1 এর মধ্যে রাখছি T1 কে, T1 তো ট্রায়াঙ্গেল, তো এখানে ট্রায়াঙ্গেল তো চলে আসছে, ট্রায়াঙ্গেলের রেফারেন্স S1 এর মধ্যে। এই S1 টা আবার T2 তে রাখতেছি, T2 তো ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট, দেখা যাবে? কেন? হ্যাঁ ট্রায়াঙ্গেল তো ট্রায়াঙ্গেলের একটা, এক্স্যাক্টলি। S1 এর মধ্যে ট্রায়াঙ্গেলের অবজেক্ট থাকলেও আমি যখন এখানে করতেছি, এখানে কি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস রাখতেছি না? এখানে যখন S1 T1 রাখছি, এটা কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে হলো আমি চাইল্ড ক্লাসটাকে প্যারেন্ট ক্লাসে রাখতেছি, নো প্রবলেম, এটা ঠিক আছে, ঠিক আছে? এখন এইটা S1, ভিতরে তার রেফারেন্স হচ্ছে হলো ট্রায়াঙ্গেলের, বাট বাইরের দিকে আমি কিন্তু একটা শেপ ক্লাস, ঠিক আছে? যখন আমি এটা করতে যাব তখন কি হবে, আমার টাইপ কাস্ট করতে হবে, ঠিক আছে? এটা রাখা যাবে, এখানে আমার টাইপ কাস্ট করে বলতে হবে এটা হলো ট্রায়াঙ্গেল। এরপর যদি আমি S1 করি, এখানে ঠিক মতো কাজ করবে, ঠিক আছে? এখন ধরো এটার অবজেক্ট হচ্ছে হলো R1, এখন আমি যদি T1 এর মধ্যে R1 রাখি, আমাকে ইরর দিবে, বাট আমি যদি এটাকে ট্রায়াঙ্গেল দিয়ে কাস্ট করে দেই তাহলে কিন্তু ইরর দিবে না, কারণ একটা প্রবলেম আছে। এরপরে T1 ডট সামথিং যদি লিখতে যাও কাজ করবে না, কারণ রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো রিলেশন আছে, তুমি জোর করে রিলেশন ক্রিয়েট করতেছো, বাট এটা কিন্তু কাজ করবে। কারণ হচ্ছে তুমি জানো S1 এর মধ্যে তুমি T1 রাখছিলা, দেন ওই S1 টাকে আবার তুমি ট্রায়াঙ্গেলে কনভার্ট করতেছো, মানে কিছুক্ষণের জন্য তুমি একটা জায়গায় চলে গেলা, ফর এক্সাম্পল ধরো এভাবে যে তুমি হলো ক্যাম্পাস 2 তে চলে গেছো, ঠিক আছে? এরপরে তুমি আবার ক্যাম্পাস 1 এ আসলা, তাও তুমি ইয়ের স্টুডেন্টই থাকবে, সমস্যা নেই। তুমি ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে গেছো, এরপর কি তোমার ক্যাম্পাস 1 ঢুকতে দিবে না? দিবে। তুই আবার বলতে হবে যে না আমি ক্যাম্পাস 1 এ শিফট করে আসছি, তো এরকম, ঠিক আছে? অথবা তোমার এরকম বললাম, মনে করো তোমাদের ধরো ভার্সিটিতে হল নাই, ধরো তোমার কাছে দুইটা হল আছে A B, এখন তুমি ইউএর স্টুডেন্ট, তুমি হল A তে উঠলা, কিছুদিন পরে হল B তে চলে গেলাম, ঠিক আছে? এটা হলো যে হল B তে আসলাম, এরপরে যদি তুমি হল A তে আসতে চাও তাহলে তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এটা আমি কাজ করতে হবে, বাট তুমি তো থাকতে পারবা। বাট আমি এখানে কি করতেছি, আমি অন্য ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে ইউএর হলের মধ্যে নিয়ে আসতেছি জোর করে, যেটা কয়েকদিন পরে ধরা পড়লে এর পরের লাইনেই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখানে করতে পারবো না, বুঝা গেছে জিনিসটা? সো আমি এটা করতে পারবো, এটা কোনো ইরর দিবে না বা এটা আসলে কাজ করবে না। এরপরেই এটা যদি তুমি রেক্টেঙ্গেল অথবা ট্রায়াঙ্গেল যেটারই তুমি একটা ফাংশন কল করতে যাও অথবা একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে যাও, তোমার রান টাইম ইরর দিবে, এক্সেপশন দিবে, কারণ এটা আসলে এই জায়গায় ভুল ছিল, এই জায়গায় তোমার কিন্তু কম্পাইল টাইমে কোনো ইরর দিবে না, কোনো রেড লাইন উঠবে না। এখানে তুমি যখন কল করবা, মনে করো এখন কি ট্রায়াঙ্গেলে তুমি কনভার্ট করে দিছো না, এখন ট্রায়াঙ্গেল T1 এর কোনো একটা কিছু কল করতে গেলা, ফাংশন কল করতে গেলা, সেই কল করতে পারবে? কারণ তুমি R1 এর জিনিসপত্র T1 এ নিয়ে আসছো, T1 এর জিনিসপত্র তো কিছুই নাই তার কাছে,
তখন তোমার রান টাইমে এক্সেপশন দিবে। বুঝা গেছে জিনিসটা? আবার এই যে এই জায়গায় দেখো, আমি মনে করি এখানে রাখলাম R1, এরপরে ট্রায়াঙ্গেল কনভার্ট করলাম, তাহলে কি এটা প্রবলেমেটিক না? কারণ R1 S1 এর মধ্যে আছে, ওই S1 এর মধ্যে কি R1 টাই তো আছে বাইরে, মানে ভিতরে এবং ওইটাকে আমি কনভার্ট করতেছি, তখন প্রবলেম দিবে। বাট এটা যদি হয়তো T, তাহলে কিন্তু কোনো প্রবলেম করবে না, কারণ এটার মধ্যে আছে ট্রায়াঙ্গেল, আমার ট্রায়াঙ্গেলটাকে আগে ট্রায়াঙ্গেল রাখতেছি, বাট প্রবলেমটা হচ্ছিল আমি শেপ ক্লাসে রেফারেন্সে রাখতেছি, এর জন্য আমি কাস্ট করে দিয়েছি। সো কাস্টে সবসময় প্রবলেমেটিক এরকম না, কাস্টও ঠিকমতো কাজ করবে। যেটা হলো তুমি কিছুদিনের জন্য ওই যে তোমার ফর্ম চেঞ্জ করতেছিলে, কিছুদিনের জন্য তুমি হল বিতে গেলা, এরপর হল এতে আসো, বাট তুমি যদি ইয়ার স্টুডেন্টে আসো তোমার কিছু প্রবলেম করবে না। বাট আমি যদি অন্য কোনো স্টুডেন্টকে, ফর এক্সাম্পল কোনোভাবে একটা হচ্ছে হলো স্টুডেন্ট হল এতে ঢুকলো, এরপর যদি হল বিতে যায়, তাহলে যদি ধরা খেয়ে যায় তাহলে প্রবলেম না, অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এটা হলো রেক্টিং। সো জোর করে কাজ করানো নর্মালি আমরা করি না, বাট আমরা যদি শিওর থাকি যে না এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা আমার টাইপেরই, আমি যাকে কাজ করতেছি, যেমন আমি এখানে ট্রায়াঙ্গেলে কাজ করতেছি, আমি যদি শিওর থাকি যে S1 এর মধ্যে এখন ট্রায়াঙ্গেলের অবজেক্ট আছে, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা রান টাইমে এরর দিবে না। বাট আমি যদি শিওর না থাকি, এখানে যদি রেক্টেঙ্গেলের অবজেক্ট চলে আসে, তাহলে আমাকে এরর দিবে। বুঝা গেছে জিনিসটা? ওকে, সো নেক্সট। সো দেখো এই যে আমি যে এখন এত জিনিস বুঝাচ্ছিলাম, এটা কিন্তু আমি আজকে বাসা থেকে আসার সময় আমি মনে করে আসিনি যে আমি এগুলো তোমার বুঝাবো। আবার দেখো এটার জন্য হচ্ছিল কত, প্রায় 15 মিনিটের মতো টাইম চলে গেছে। সো এই যে কোশ্চেন করছো জানতে পারছো, না হলে আমি কিন্তু এটা পড়াইতাম না, মানে এই জিনিসগুলো আমি কিন্তু দেখাইতাম না, কারণ আমি এটা অলরেডি আগে দেখাইছি। আমি কোশ্চেন করছি, আমি কনফিউশন মানে ক্লিয়ার করার জন্য এটা আমি বলছি। আর যদি এরকম কনফিউশন না থাকে, তাই আমি ভাবলো যে তোমরা খুবই ব্রিলিয়ান্ট পাবলিক, তুমি সব কিছু জানো, তো ওই সময় তোমার প্রবলেম আমার প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছিল তোমাদের এই আমি সিটি কোশ্চেন আপ করে দিয়েছি না গত বছরে, আর হচ্ছে ফাইনাল এই যে মিড এক্সাম কোশ্চেন আপ করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের এটা সাবমিট করতে হবে হচ্ছিল নেক্সট রবিবার 13 তারিখ। না সব সিটি না, ফার্স্টে 2টা সিটি আর হলো মিডের কোশ্চেনটা, ঠিক আছে? কারণ আমাদের মিড পর্যন্ত ছিল এক্সেপশন, তো আমি এক্সেপশনটা আজকে আমি মোটামুটি পড়াই দিব, নেক্সট ক্লাসে এক্সেপশন আমি বাকি দেখবো। সো তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে তোমরা ওটা হচ্ছে কমপ্লিট করে নিয়ে যাবে। আচ্ছা, ওখানের মধ্যে একটা কোশ্চেন ছিল ট্রু ফলস, ঠিক আছে? এটা না করলেও চলবে, ওটা আসলে আমি ওটা অ্যাক্সিডেন্টালি গতবার কোশ্চেনটা চলে গেছিলো, এরকম কোশ্চেন থাকবে না, ট্রু ফলস টাইপের কোশ্চেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি সরি ফার্স্ট অফ অল যে তোমাদের স্ক্যানারটা আগে দেখানো হয় না, আমি আসলে মানে তোমাদের ল্যাবের সাথে আমি মিসম্যাচ করে ফেলছিলাম। শোনো, তোমাদের কোনো সময় যদি দেখো, আমি তো অনেক আগে চলি, মানে মোটামুটি তোমাদের ল্যাবের থেকে আমি তো ইনশাল্লাহ আগে, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের সুবিধা আছে, মানে আমি তো আসলে 2টা ক্লাস এক্সট্রা নিয়েছিলাম দেখে মানে আগায় চলে গেছে। আমার মিডের পরে আবার কিন্তু ঠিকই একই টাকা চলতে হবে, ট্রাই করবো তোমাদের ল্যাবের আগে চলো না। বাট কোনো সময় যদি মনে করো একটু মনে করো আমি ফর এক্সাম্পল তুমি ল্যাবে একটা টপিক পড়ানো হচ্ছে, বাট আমি মানে আনফর্চুনেটলি মিস করে ফেলেছি। আসলে মানে এত কোর্স থাকে তো অনেক সময় আমি মানে মনে করো তোমাদের 2টা ওপি ল্যাব আছে, মানে ওপি ল্যাবে আমি স্ক্যানার পড়াইছি, কিন্তু তোমাদের আসলে থিওরিতে আমি স্ক্যানার যে পড়ানো ভুলে গেছি, আমি আসলে এটা মনে ছিল না, ঠিক আছে? সো এরকম যদি কোনো সময় হয় আমার জাস্ট একটু মনে করে দেবা যে স্যার এরকম টপিক তো একটা বাদ করে গেছে। আচ্ছা, তোমরা তো অলরেডি মনে দেখছো, আমরা তাও একবার করি। আমরা এই ইনপুট যে আমরা যে যেটা কি বলে সিটে যে এরকম ইনপুট নিতাম স্ক্যানার দিয়ে, ওখানের মধ্যে ক্যামেরা অ্যাক্সিস স্পেসিফায়ার ইউজ করতে হতো, যেমন পার্সেন্ট সামথিং এরকম। এখানে আসলে অ্যাক্সিস স্পেসিফায়ার দরকার নাই, তোমাকে জাস্ট হচ্ছিল একটা লাইব্রেরি ডিক্লেয়ার মানে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয়, মানে ক্লাসে একটা ভেরিয়েবল জাস্ট লাইক হচ্ছিল তুমি যেমন studio.h একটা ডিক্লেয়ার করতে হয় হ্যাশ ইনক্লুড দিয়ে, ঠিক আছে? সেম টাইপেরই এখানে একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে হয়, এরপরে বাদ বাকি কাজ হচ্ছিল একটা তোমাকে ফাংশন কল করতে হবে, দ্যাটস ইট। সো আমাদের এখানে ফার্স্ট হলো একটা স্ক্যানার টাইপের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে হয়, ইনপুট নিউ স্ক্যানার
সিস্টেম ডট ইন, দ্যাটস ইট। সো এটা আসলে কি করতেছে, স্ক্যানার নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে তুমি ইনপুট কিভাবে নিবা তার সবকিছু যাবতীয় সবকিছু লেখা আছে। তো তার একটা অবজেক্ট ডিক্লেয়ার করে দেবে। এখানে একটা প্যারামিটার পাঠাতে হবে কনস্ট্রাক্টরের মধ্যে সিস্টেম ডট ইন, মানে তাকে বলতে হয় তুমি কোন জায়গা থেকে ইনপুট নেবা। সো আমরা যখন নেক্সট ফাইল দেখবো, ফাইলের কাজ আর স্ক্যানারের কাজ সম্পূর্ণ সেম, মানে তুমি একটা কনসোল থেকে তুমি যেভাবে ইনপুট নিতেছো ফাইলের থেকে ইনপুট না সেম ভাবে আমরা ইনপুট নিতে হবে, ঠিক আছে? জাস্ট এই লাইনটা চেঞ্জ হবে। আমি ওখানে বলে দেবো, যেমন এখানে স্ক্যানার, আমি এখানে বলবো যে ফাইল ইনপুট স্ট্রিম থেকে তুমি ফাইল ডাটা বানাও, মানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো ফাইল ইনপুট স্ট্রিম, ওটা একটা অবজেক্ট, ফাইল নিউ ফাইল ইনপুট স্ট্রিম, ব্র্যাকেটের মধ্যে ফাইলের নামটা দিয়ে দেবো। এখানে ব্র্যাকেটের মধ্যে নাম দিতে ছিল সিস্টেম ডট ইন, ওখানে ব্র্যাকেটের মধ্যে নাম দিব হচ্ছে হলো ওই ফাইলের নামটা, আর এখানে স্ক্যানারের জায়গায় হবে ফাইল ইনপুট স্ট্রিম, তারপরে ফাইল থেকে নিতেছো, আর এখানে হবে হলো ফাইল ইনপুট স্ট্রিম, বুঝে গেছে? সো এটাই হচ্ছে হলো স্ক্যানার আর ফাইলের মধ্যে ডিফারেন্স। আমরা নেক্সট ডে মিডের পরে আমরা ফাইল নিয়ে দেখবো। আসলে ফাইল আহামরি কিছু না, জাস্ট আমাদের স্ক্যানারের আরেকটা ভার্সন। সো এখানে এগুলো মানে ইনপুট নেওয়া, ফাইল থেকে ইনপুট নেওয়া, কনসোল থেকে ইনপুট নেওয়া, এখানে একটু ইজি। সো এখন আমরা ধরো আমরা কোনো একটা যদি ভ্যালু ইনপুট নিতে যাই, এখানে অনেকগুলো মেথড আছে। ইনপুট ডট দিবা, ডট দেওয়ার পরে দেখতে পারবা নেক্সট দিয়ে হচ্ছে তুমি একটা স্ট্রিং ইনপুট নিতে পারবে। তুমি যদি নেক্সট, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা মেথড, তুমি যদি নেক্সট কল দাও সে আসলে তোমাকে একটা স্ট্রিং পাঠিয়ে দিবে, ঠিক আছে? এবং এই স্ট্রিংটা হবে হলো এটার মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না। মনে করেন আমি ইনপুট দিলাম এ স্পেস ডি স্পেস ডি অথবা এ বি সি স্পেস ডি এফ, তাহলে সে শুধুমাত্র এ বি সিটা নিবে, ডি এফটা নিবে না, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে যদি ধরো আমি ইনপুট নিতে চাই আইএনটি এ ইনপুট ডট নেক্সট আইএনটি, তাহলে সে হচ্ছে একটা ইন্টিজার ইনপুট নেবে। তো একইভাবে আমরা যদি মনে করো একটা মনে করো এখানে কি বলছিলাম স্পেস নিয়ে নিতে পারবো। এখন আমি যদি স্পেস সহ নিতে যাই তাহলে হলো নেক্সট লাইন, ঠিক আছে? মানে পুরো একটা লাইন ইনপুট নিব। এটা হলো আমার নিউ লাইন না পাওয়া পর্যন্ত আমাকে ইনপুটটা দিতে হবে। আচ্ছা, এরপরে বাকিগুলো আরো আছে, ওগুলো একটু করে নিও। নেক্সট যদি এখন ডাবল নিতে যাও তাহলে নেক্সট ডাবল, যদি ফ্লোট নিতে যাও তাহলে নেক্সট ফ্লোট, তারপর বুলিয়ান নিতে চাইলে নেক্সট বুলিয়ান, এরকম ডিফারেন্ট টাইপস অফ ফাংশন আছে, ঠিক আছে? সো তাহলে আমাদের ইনপুট নেওয়ার কাজটা কি? ইনপুট কিভাবে নিব? জাস্ট ফার্স্ট হলো একটা স্ক্যানার, একটা ক্লাস ডিক্লেয়ার করে নিব, দেন আমি এরপরে যে ধরনের টাইপের ইনপুট নিতে চাই সেটা জাস্ট ইনপুট দিয়ে জাস্ট স্ট্রিং একটা ডিফারেন্স, বাকিগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি। তুমি ইন্টিজার নিতে চাও নেক্সট ইন্টিজার, ডাবল নিতে চাও নেক্সট ডাবল, ক্যারেক্টার নিতে চাও, আচ্ছা ক্যারেক্টার এটা নাই, আচ্ছা যদি ক্যারেক্টার ইনপুট নিতে চাও সেখানে ইনপুট নেবে কিভাবে? মানে একটা ক্যারেক্টার আমি ইনপুট নিতে চাই, জাস্ট নেক্সট দিয়ে নাও, তারপরে কি? তারপর ফার্স্ট ক্যারেক্টারটা নিয়ে নাও, এটার এই ইনডেক্স, এটার ইনডেক্সের ফার্স্ট ক্যারেক্টারটা নিয়ে নিলে হয় না? আর একটা স্ট্রিং ইনপুট নিবা, বাট ওটা ফার্স্ট ক্যারেক্টার নিয়ে নিলে কি তার ক্যারেক্টার ইনপুট নেওয়া হলো না, ঠিক আছে? জিরো ইন্ডেক্সেরটা। আচ্ছা, সো এখন ধরো আমি যদি এটা রান করি, আমার ফার্স্টে দিতে হবে একটা স্ট্রিং, দেন দিতে হবে একটা ইন্টিজার। সো এত বড় হয়ে গেল। সো ফার্স্টে ধরো আমি ইনপুট দিলাম এটা, তাহলে কি এখন এই ইনপুটটা রেজাল্টের মধ্যে চলে গেছে? এখন একটা জিনিস দেখো, এক্সেপশন দিছে না? ইনপুট মিসম্যাচ এক্সেপশন, কারণটা কি? আমি একটা এক্সপেক্ট করতেছি ইন্টিজার, বাট আমি ইনপুট দিছি হচ্ছে একটা স্ট্রিং। হ্যাঁ, এটা যদি হেক্সাডেসিমাল অথবা 32 বেজে হইতো তাহলে এটা একটা ভ্যালিড নাম্বার ছিল, বাট আমি তো এগুলোকে ডিফাইন করে দিলাম, আমি একটা ইন্টিজার বলছি। সো এটা হচ্ছে 10 বেজের একটা ডেসিমাল নাম্বার। সো আমি দিছি একটা স্ট্রিং, সো আমাকে ম্যাচ করতেছে, এই জন্য আমার এক্সেপশন দিবে হচ্ছে হলো ইনপুট মিসম্যাচ এক্সেপশন। লাস্ট ক্লাস আমরা দেখছিলাম হচ্ছে ডিভাইড বাই জিরো এক্সেপশন ছিল, মানে অ্যারিথমেটিক এক্সেপশন। এগুলো হচ্ছিল এক্সেপশন। এক্সেপশন হচ্ছিল সিম্পলি ভাবে আমরা লোক কম্পাইলারে যেরকম রান এরর দেয়,
যে ওই যে আমরা একটু আগে ইরোড দেখলাম যে তুমি হলো বি ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ বি ক্লাস হচ্ছিল ফাইনাল ক্লাস। সো এগুলো হচ্ছে রান টাইম ইরোড হিসেবে চিন্তা করতে পারো। মানে বোঝানোর সুবিধা বলতেছি, এভাবে কোনো আসলে কোনো টার্ম নাই, মানে হচ্ছিল রান টাইমে যে ইরোডটা দেয় সেটাই হচ্ছিল এক্সেপশন সিম্পলি। সো এক্সেপশন হচ্ছিল রান টাইমে যদি কোনো তোমার প্রবলেম হয়। এখন রান টাইমে অনেক কিছু প্রবলেম হতে পারে, যেমন এই যে এটা কম্পাইল টাইমে কি আমি জানতাম যে ইউজার একটা এরকম স্ট্রিং ইনপুট দিয়ে দিবে, বাট দিতে পারে। শোনো, মানে সফটওয়্যার এখন তো আস্তে আস্তে একটু বড় হইতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা টার্ম আছে, নেভার ট্রাস্ট ইউজার। ইউজারকে কোনো সময় তুমি ট্রাস্ট করতে পারবে না, ইউজার যা ইচ্ছা করতে পারে। তুমি মনে করো সে ফেসবুক অ্যাপ তুমি অন করলাম, ওখানে লাইক বাটনটা আছে না, মন চাইলো যত ইচ্ছা আমি লাইক বাটন প্রেস করলাম, আমার ইচ্ছা মতো আমি লাইক বাটন প্রেস করলাম। এখন এটা যদি ফেসবুক হ্যান্ডেল করতে না পারে, এখন কি ফেসবুক তোমাকে বলবে যে তুমি এতবার লাইক বাটন প্রেস করলে কেন? অথবা আমার মনে করো রাগের ঠেলায় উঠে গেলে তখন আমরা করতে থাকি না, মনে করো ক্রোম হ্যাং হয়ে গেছে, তখন মানে যত কিছু আছে সব কিছু মানে প্রেস করা শুরু করে, মানে কিবোর্ডের মধ্যে যা কিছু আছে সব কিছু প্রেস করা শুরু করে। এখন মাইক্রোসফট থেকে কি বলবে যে আমি তুমি কেন এতগুলা প্রেস করলা, এর জন্য আমি ক্র্যাশ করে দিলাম, মানে এখন বলবে যে তুমি এতগুলা বাটন প্রেস করছো এর জন্য আমি মানে অফ করে দিলাম, এটা তো বলতে পারবে না। ঠিক আছে, ইউজার সব কিছু দিতে পারে, ইউজার যা ইচ্ছা করতে পারে, অ্যাপ ওপেন করে যতবার ইচ্ছা অফ করতে পারে, সব কিছু করতে পারে। এখন আমাকে ওটা হ্যান্ডেল করতে হবে যে ইউজার, ফর এক্সাম্পল এখানে আমার যদি ইউজার একটা এরকম মানে নাম্বার না দিয়ে অন্য কিছু দেয়, তখন আমাকে তাকে ইনফর্ম করতে হবে যে না তোমাকে এখানে ইনপুট নাম্বার দিতে হবে। ফর এক্সাম্পল তুমি যখন পাসওয়ার্ড দাও, ঠিক আছে, এখন পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি কোনো রং পাসওয়ার্ড দিলা, তখন কি তোমার বলে যে তুমি রং পাসওয়ার্ড দিছো, সিস্টেম থেকে বাইক করে দিবে না, আমি তুমি আর ঢুকতে পারবো না সারা জীবনের জন্য। হ্যাঁ, অনেক সময় বলে তুমি বারবার যদি রং পাসওয়ার্ড দিতে হয় তখন ক্যাপচা ওপেন করে দেয় যে আর ইউ হিউম্যান, এরকম বলে। ঠিক আছে, কারণ কিন্তু এরকম বট কিন্তু আছে যেগুলো হচ্ছে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করে পাসওয়ার্ড দিতে থাকে, তো ওই সময় ক্যাপচা ওপেন করে দেয়। বাট তাই বলে কিন্তু সে তোমাকে সিস্টেমে বের করে দেয় না, তাহলে কিন্তু সিস্টেমের মানে তাহলে কি তুমি ফেসবুক ইউজ করতে যাবা যে তোমার একবার মনে করো রং পাসওয়ার্ড দিছে, এরপরে তোমার 10 মিনিট ধরে ঢুকতে দেয় না, তাহলে তো আর করতাম না। অথবা একবার তুমি লাইক বাটন প্রেস করো, সেকেন্ডবার লাইক বাটন প্রেস করলা, ওইটা মনে করো ডিসলাইক হয়ে গেল, তাহলে তো আরো সমস্যা, তাহলে তো রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে। সো এর জন্য এগুলো বাঁচানোর জন্যই এক্সেপশন হ্যান্ডেলিং নামে একটা জিনিস আছে, যেগুলো হচ্ছে আমার যদি এরকম কোনো এক্সেপশন হয় তখন আমি হচ্ছে এটাকে হ্যান্ডেল করবো, হ্যান্ডেল করে তাকে একটা মিনিংফুল মেসেজ দেবো। যেমন এটা আসলে কি করছে, অফ করে দিচ্ছে, বাট এটা যদি এরকম হতো না একটা মিনিংফুল মেসেজ দিত, এখন এরকম যদি একটা মেসেজ তোমাকে ফেসবুক দিত হয়তো এখন তুমি বুঝতে পারবা। নর্মাল ইউজারকে যদি বলে যেমন java.util.password_exception java.util scanner something throw java ওই কবে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ওই তো মানে হাও অ্যাপ বসে থাকবে, ঠিক না? মানে এখন তুমি হয়তো বুঝতে পারতেছো যে না তুমি সিএসসি ইঞ্জিনিয়ার, তুমি বুঝতে পারতেছো এখানে কোনো একটা এক্সেপশন হয়েছে, তো মানে আমি বুঝতে পারবো যে না বেচারা ফেসবুক একটু প্রবলেমের মধ্যে আছে। বাট অন্য কেউ যদি ইউজার হয় তাহলে পাগল হয়ে যাবে। অথবা তুমি একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছো, এটিএম মেশিনে ঢুকছো, সেখানে মাঝে মাঝে বলে না যে এট এ টাইম সার্ভিস ইজ নট অ্যাভেলেবল, হয়তো কোনো ইন্টারনেট কানেকশন ফেল হয়েছে, এটাও কিন্তু এক্সেপশন আছে, আইও এক্সেপশন। মনে করো তোমার ইন্টারনেট কানেকশন ফেল হয়েছে, তুমি ইন্টারনেট কানেকশন নিতে পারতেছো না, তারপরে যে মনে করো তোমাদের ফেসবুক নিচে থেকে একটা ওপেন করে না যে ক্যান নট কানেক্ট টু দ্য ইন্টারনেট রাইট নাও, ট্রাই অ্যাগেন প্লিজ সে সামথিং, ঠিক আছে? এগুলো কিন্তু এখন এই যে এত সুন্দর সুন্দর মেসেজ ওপেন হইতেছে, এগুলো কিন্তু আগে হইতো না। আগে কি করতো, ফোর্স ক্লোজ দিয়ে দিত, আনফরচুনেটলি এর একটা মেসেজ আছে না, দেখো আমাদের একটা ডায়ালগ হয় আনফরচুনেটলি এর, এটা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে যাবে এই ইরোডটা সবচেয়ে মানে মধুর ইরোড, আনফরচুনেটলি প্রোগ্রাম ইজ ক্লোজ, মানে সবচেয়ে বেশি ইরোড এই জিনিসটা দেয়, ঠিক আছে? সো ওইটা আগে এরকম জিনিস দিত, মনে করো তোমার নেট কানেকশন নাই, তুমি ওই সময় অ্যাক্সেস করতে গেছো, ঠাস করে একটা ডায়ালগ ওপেন করে দেবে আনফরচুনেটলি ইরোড একদম ফেসবুক থেকে বের করে দিবে। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা দেয় না, এখন তোমাকে একটা ওপেন করে দেয়, নিচ থেকে ওপেন করে যে তোমার কানেকশন নাই, সো তুমি কানেকশন নেওয়ার চেষ্টা করো। এটা হলো আই এক্সেপশন। আই এক্সেপশন অনেক ধরনের এক্সেপশন হতে পারে। আই এক্সেপশন এই যে এটা একটা আই এক্সেপশন, এই যে ইউটিল, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট নিতে পারতেছি না, এটাও একটা আই এক্সেপশন। এরকম অনেক ধরনের এক্সেপশন আছে, যেমন এটা একটা দেখলাম ইনপুট মিসম্যাচ এক্সেপশন, 8 মিলি এক্সেপশন, যেটা আমরা গত ক্লাসে দেখছি 0 দিয়ে ডিভাইড করছি। আই এক্সেপশন হচ্ছে যে কোনো সময় আমি কিছু থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ফর এক্সাম্পল তুমি ফাইল থেকে তুমি অ্যাক্সেস করতে যাচ্ছ বাট ফাইল নাই, তখন একটা আই এক্সেপশন দিবে, ফাইল নট ফাউন্ড অথবা কন্টেন্ট নট ফাউন্ড সামথিং এর ধরনের এক্সেপশন দিবে। তো বুঝা গেছে এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে রান টাইমে যখন তোমার কোনো একটা ইরর হচ্ছে
সেটা হচ্ছে হলো আমার এক্সেপশন। তো এক্সেপশনগুলো কিন্তু আমি কম্পাইলারে খুঁজে পাবো না, কারণ আমি জানি না যে ইউজার কি দিবে। সো তুমি ট্রাস্ট করতে পারো যে ইউজার এই জায়গায় একটা ইন্টিজার দিবে, কারণ যে अगेन নেভার ট্রাস্ট ইউজার। তো তুমি ইউজারকে ট্রাস্ট করতে পারো, ইউজার যাই কিছু দিতে পারে, সো এটা তোমার হ্যান্ডেল করতে হবে। এটাই হ্যান্ডেল করার ওয়েটা হচ্ছে হলো এক্সেপশন হ্যান্ডেলিং। সো আমরা এখানে কিভাবে হ্যান্ডেল করতে পারবো, আমাদের জাভার মধ্যে এক্সেপশন হ্যান্ডেলের কতগুলো কিওয়ার্ড আছে, আমরা নেক্সটে একটা একটা কিওয়ার্ড করে দেখব। সো এগুলো একটু দেখে রাখবা। একটা হচ্ছে ট্রাই, ক্যাচ, ফাইনালি, প্রোব, ক্লোজ। এই পাঁচটা। তো এই পাঁচটা দিয়ে হচ্ছে আমরা এক্সেপশনের যাবতীয় কাজ আমরা করে দিতে পারি। এরপরে আরেকটা ক্লাস আছে, বাট ওইটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট না, ওটা হলো জাস্ট একটা এক্সেপশন ডিক্লেয়ার করার জন্য। সো এইগুলা দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের এক্সেপশন ক্যাচ করা, হ্যান্ডেল করা, এগুলো বাকি সব কাজ করতে হবে। সো এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছিল এই দুইটা কিওয়ার্ড, ট্রাই, ক্যাচ। ট্রাই দিয়ে আসলে কি করা হয়, তুমি ট্রাই দিয়ে একটা ব্লক অফ কোডকে মনিটর করতে হবে। মানে তুমি একটা ব্লক অফ কোডের মধ্যে ফর এক্সাম্পল তোমার এই মনে করো গার্ড আছে, অথবা তোমাদের এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট কি দেখে যে ঠিক মতো কাজ হলো কিনা, এখানে কোনো এক্সেপশন হলো কিনা, অথবা সামথিং মানে যে একটু আগে আমাদের যে প্রবলেমটা হয়েছিল, প্রবলেমটা হলে সে ফিক্স করে দিয়েছে। মানে সে কি এই মানে তার কয়েকটা এরকম রুম আছে, যেমন এখানে 5টা অথবা 6টা রুম আছে, যে রুমের দায়িত্বে সে, ট্রাইটা হচ্ছিল সামথিং লাইক দ্যাট, যে তুমি কোন ব্লক অফ কোডগুলা, কোন লাইনগুলোকে তুমি মনিটর করবা, যার দিয়ে তুমি তাকায় থাকবা যে এই কোডগুলোর মধ্যে কোনো যদি এক্সেপশন হয় তাহলে আমি ক্যাচ করবো। এটা হচ্ছিল ট্রাই, এটা একটা ব্লক অফ কোডকে কন্ট্রোল করতে পারে। ক্যাচ হচ্ছিল প্রত্যেকটা ট্রাইয়ের সাথে একটা ক্যাচ থাকবে, ঠিক আছে, মানে এটা হলো একটার সাথে অপরে জড়িত। মানে তুমি ট্রাই রাখলা, তুমি ক্যাচ রাখতে পারো না, কারণ তুমি ট্রাই দিয়ে যে এক্সেপশনগুলোকে মানে ট্রাই দিয়ে হলো মনিটর করতেছো যে কোনো এক্সেপশন হইতেছে কিনা, কোনো এক্সেপশন হলে ওটা ক্যাচ করবে হলো ক্যাচ স্টেটমেন্ট, ঠিক আছে, কাইন্ড অফ মানে ট্রাইয়ের মধ্যে সে ডিটেক্ট করে যে এখানে কোনো একটা মানে এক্সেপশন হয়েছে, আর ক্যাচ দিয়ে হচ্ছে হলো ওইটাকে হ্যান্ডেল করে যে ওইটা এরপরে কি কাজ করবে ওইটার ভিতরে। সো ধরো আমাদের দেখো এখানে প্রবলেমটা হচ্ছিল কি, এই লাইনটার মধ্যে প্রবলেম হচ্ছিল না, ঠিক আছে। ধরো এরপরে আমি এগুলাকে প্রিন্ট করলাম, এস আউট রেজাল্ট, এস আউট এ। সো অ্যাগেন রান করে আমরা একটু রান করে দেখি কি হয়। মনে করো আমি এখানে দিলাম এফ দিয়ে, দেখো বাকি দুইটা লাইন কি প্রিন্ট করছে, প্রিন্ট করে নাই, দ্যাট মিনস হলো আমার সাকসেসফুলি রান করে না। তাহলে আমাকে একটা প্রিন্ট মেসেজ দেওয়া দরকার ছিল যে তোমার আসলে সাকসেসফুলি রান করে নাই, কারণ তোমার ইনপুটটা ঠিক মতন দেওয়া নেই, ঠিক আছে। সো এইটার জন্য আমি এখন কি করতে পারি, এখানের মধ্যে এই ব্লক অফ কোডকে আমি হলো ট্রাইয়ের মধ্যে রাখতে পারি। সো দেখো আমি কি করলাম, এখানে তোমার ইররটা হইতেছিল না, হইতে পারে, আমি এখানে এটাকে হ্যান্ডেল করতে যাচ্ছি, তো এটা হলো ট্রাই ব্লকের মধ্যে আমি রেখে দিই। এখান থেকে যদি কোনো এক্সেপশন হয় তাহলে এটা আমি রাখবো হচ্ছে হলো ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এই জায়গা। এরপরে আমি এটা হলো সিস্টেম প্রিন্ট সাকসেসফুলি এক্সিকিউটেড, জাস্ট আমি প্রিন্ট করে দিই। আর যদি এক্সেপশন হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, এটা কিন্তু সবসময় এক্সিকিউট হইতেছে, এটা পরপর, ঠিক আছে। এই দুটো লাইন এক্সিকিউট হবে, এক্সেপশন হলে এই লাইনটা এক্সিকিউট হলো, এই লাইনটা এক্সিকিউট হলো, এরপরে এখানে চলে যাবে, এটা এক্সিকিউট হলো, এটা যদি ঠিক মতো এক্সিকিউট হয় তাহলে এই দুটো লাইন এক্সিকিউট হবে,
এখানে যদি কোনো এক্সেপশন না হয় তাহলে কিন্তু এই যে এটা এক্সিকিউট হবে না। ধরো আমি এখানে দিলাম একটা স্ট্রিং দিলাম, এখানে একটা ইনপুট দিলাম, তাহলে এই দুটো লাইন ঠিক মতো এক্সিকিউট হবে, হয়ে এটা এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে, এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে কোন সময়? যখন কোনো এক্সেপশন হয়েছে। এবং কোন এক্সেপশন? এই ইনপুট মিসম্যাচ এক্সেপশন যদি হয়, ঠিক আছে? সো এখন আমরা যদি একটু রান করে দেখি, সো রান করলাম, আমি একটা স্ট্রিং দিলাম, এখানে আরেকটা স্ট্রিং দিলাম, সরি পরে দুটো লাইন আমরা এক্সিকিউট হয় নাই, কারণ পরে দুটো লাইন এক্সিকিউট হবে কিভাবে? ওখানে তো এক্সেপশন হয় বের হয়ে গেছে, যখন এক্সেপশন হবে ওই ট্রায়ের মধ্যে যারা সেট করে আর এক্সিকিউট হবে না, বের হয়ে যাবে, বের হয়ে ডাইরেক্ট চলে যাবে এক্সেপশন ব্লকের মধ্যে, মানে ক্যাচ ব্লকের মধ্যে, যেটা হলো আমার এখানে এই ব্লক অফ কোডটা। সো ট্রায়ের মধ্যে আমি মনিটর করব, বাট মনিটর করার সময় যখনই কোনো এক্সেপশন হবে ওখান থেকে আমি জাস্ট বের হয়ে যাব, বের হয়ে আমি ক্যাচ ব্লকের মধ্যে চলে যাব। তাহলে এক্সেপশনটা হচ্ছে তো ট্রাই ঠিক আগের লাইনে না? না, ট্রায়ের আগের লাইন, হ্যাঁ, ট্রায়ের আগের লাইন না, এই লাইনটা, আচ্ছা ঠিক আছে? যেখানে এক্সেপশন হবে এরপরে ট্রায়াল কিন্তু আমি এক্সিকিউট করবো না, বাট এগুলো কিন্তু এক্সিকিউট হবে, কারণ তুমি এটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারছো। বাট আমি যদি হ্যান্ডেল করতে না পারতাম তাহলে এটাও এক্সিকিউট হতো না, এটাও এক্সিকিউট হতো না আগের কেসে, ঠিক আছে? কারণ এটা কি, এক্সেপশন হইলে তুমি যদি হ্যান্ডেল করতে না পারো তোমার অ্যাপ পুরো অফ করে দিবে। জাস্ট লাইক হলো আমরা যে ফেসবুক অ্যাপের কথা বললাম, তোমার যদি কোনো একটা এক্সেপশন হয় যেটা তুমি হ্যান্ডেল করতে পারো না, তোমার অ্যাপ থেকে পুরো বের করে দিবে, এরপরে যা কিছু আছে কোনো কাজ করতে পারো না। বা তুমি যদি এক্সেপশন হ্যান্ডেল করতে পারো, ফর এক্সাম্পল ইন্টারনেটের কোনো একটা এক্সেপশন দিলো, তাহলে তোমার কেউ যে তুমি একটা মেসেজ দিলা, যে মেসেজটা আমরা এখানে দিচ্ছি যে ইউ ডিড নট এন্টার প্রপারলি, বাট তোমার কিন্তু অ্যাপ থেকে বের করে দেবে, অ্যাপের কাজ অ্যাপ চালাবে, তারপরে অ্যাপের যা কাজ আছে সে ঠিক মতন কাজ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ধরো এখানে আমি আরেকটা ইনপুট নিই, মনে করো INTB ইনপুট অ্যান্ড্রয়েড 4.4 এ গেছে ইউজার লেভেল করে 5.1 এ হতে পারে। দেখো আমি এখানে a ডিভাইডেড বাই b করলাম, সো अगेन আমরা আবার রান করি, সো ফার্স্ট একটা ইনপুট দিলাম স্ট্রিং, এখন আমাকে কি ইনপুট নিতে হবে? একটা নাম্বার। সো আমি ইন্টিজার নাম্বারের ইনপুট নেই 15, এরপরে ধরো আমি ইন্টিজার নাম্বার ইনপুট নেই হচ্ছিল 5, ঠিক মতো রান করছে না? আমার ফার্স্টে a ডিভাইড বাই b 3 প্রিন্ট করছে, স্ট্রিংটা প্রিন্ট করলো, দেন হচ্ছিল a আবার প্রিন্ট করলো, লাস্টে সাকসেসফুল এক্সিকিউট প্রিন্ট করে দিল, এক্সেপশন হয়নি। এখন যদি ধরো আমি এখানে এটা চেঞ্জ না করে আমি ধরো अगेन একটা স্ট্রিং দিলাম, দেন 15 দিলাম, 0 দিলাম, সো কি অ্যারিথমেটিক এক্সপ্রেশন দিল না? এখন আমি তো ক্যাচ লিখে রাখছিলাম, ট্রায়াল লিখে রাখছি, তা তো আসলে না কেন? কারণ স্যার এটার জন্য আমার এক্সেপশন রইল এক্স্যাক্টলি আমার ক্যাচটা আমি লেখা আছে হচ্ছে হলো মিসম্যাচ ইনপুট মিসম্যাচের জন্য, তো আমি তো অন্য কিছু ক্যাচ করব না, ঠিক আছে? জাস্ট লাইক এভাবে চিন্তা করো, মনে করো সে যে মনে করো ক্রিকেটের মধ্যে একজন হচ্ছিল স্লিপে দাঁড়ায় আছে, সে কি বাউন্ডারি ক্যাচ ধরতে পারবে? স্লিপে ক্যাচ আসলে সে স্লিপের ক্যাচ ধরবে, বাউন্ডারি ক্যাচ আসলেও তার মাথার উপর দিয়ে গেল, ক্যাচ হয়েছে তার উপর দিয়ে গেছে, সে কি ধরতে পারবে না? একদম ক্যাচ এখানে সেম কাজ দেখো। সো তোমার যে ক্যাচটা তোমাকে ধরতে বলবে তুমি শুধুমাত্র ওই ক্যাচটা মানে ওই এক্সেপশনের জন্য ক্যাচ ধরবা, তোমার আদার্স যদি ক্যাচ সেশন হয় সে কিন্তু ধরতে পারবে না। হ্যাঁ, এখন তুমি স্লিপে দাঁড়ায় আছো অথবা বাউন্ডারিতে দাঁড়ায় আছো, একটু অনেক দূরে গেল, তাহলে কিন্তু তুমি দৌড়ে যেয়ে ধরতে পারবা। ওইটা কিভাবে? ওইটা হচ্ছে হলো তোমার এই এক্সেপশনের আন্ডারে আরো অনেকগুলো এক্সেপশন আছে, তখন আমি ওই এক্সেপশনগুলো ধরতে পারবো, ওই যে প্যারেন্ট ক্লাসের রিলেশন, প্যারেন্ট চিলড্রেন ক্লাস রিলেশন। সো এই ইনপুট ক্লাসের আন্ডারে যদি মনে করো আরেকটা এক্সেপশন আছে, মনে করো আইও এক্সেপশন, বড় ধরো এটা আন্ডারে আরেকটা এক্সেপশন আছে, মনে করো ইনপুট মিসম্যাচ এক্সেপশন 1 এরকম সামথিং ধরো, তাহলে ওইটার এক্সেপশন কিন্তু সে ধরতে পারবে, কারণ আমি তার প্যারেন্ট ক্লাস, ওই যে আমি কি চিলড্রেন ক্লাসের অবজেক্ট আমি প্যারেন্ট ক্লাস রাখতে পারি, এখানেও কিন্তু সেটা হ্যান্ডেল হবে। সামথিং লাইক হলো ক্রিকেটের মধ্যে আমার একটু দূরে এক্সেপশন আছে, বাট আমি কি দৌড়ে দিয়ে ধরতে পারবো। সো এই যে প্যারেন্ট ক্লাস চিলড্রেন ক্লাসের দুই রিলেশন থাকে, বা অ্যারিথমেটিক এক্সেপশনের সাথে ইনপুট মিসম্যাচের সাথে কোনো রিলেশন নেই। তো আমার তাহলে এখানে কি করতে হবে?
না, আমি চেইন কেস রাখতে পারি, এরকম আরেকটা কেস রাখতে পারি, এটা হলো অ্যারিথমেটিক এক্সেপশন EX। আচ্ছা আমরা জাস্ট ওইটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব সেশনটা। হ্যাঁ ওই সেশনের নামটা জাস্ট কপি করে পেস্ট করে দেব। হ্যাঁ, না আরো সুবিধা আছে, মানে তোমার এক্সেপশনের নাম মনে রাখার দরকার নাই, এটা পরে আসতেছে। এক্স মানে এক্সেপশন মানে জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম ইউজ এন্ড ফল্টি এক্স ক্যালকুলেশন। সো অ্যাগেন রান করি আমরা। সো ফার্স্টে আমরা একটা স্ট্রিং ইনপুট দিলাম, ঠিক মতো কাজ করলো, 15 দিলাম, 0 দিলাম। সো ইউ পারফর্ম এ ফল্টি ক্যালকুলেশন সাকসেসফুল এক্সিকিউট। এক্সিকিউট তো সাকসেসফুল হয়েছে, কারণ আমি এক্সেপশন নিজে ধরতে পারছি, আমি তো একটা মিনিংফুল নাম দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা আসলে কিভাবে কাজ করে। এটা হলো ইফ এলস, আমরা দেখছিলাম না, একদম সেম ইফ এলস এর মতো। সে যখন একটা এক্সেপশন হলো ওখানে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে সে করবে কি ক্যাশ থেকে, ফার্স্ট ক্যাশ থেকে দেখা শুরু, ফার্স্ট ক্যাশের সাথে যদি মিলে যায় নিচের ক্যাশগুলোতে সে আসবে না। যেমন এখন যদি আমি ইনপুট মিসম্যাচ এক্সেপশন আমি ক্রিয়েট করি, তাহলে কিন্তু নিচেরটা এক্সিকিউট হবে না, শুধুমাত্র উপরেরটা বা যার সাথে ম্যাচ করবে, ঠিক আছে। এখন দেখো এখানে তো আমরা অনেকগুলো এক্সেপশন নিয়ে কাজ করলাম, দুইটা এক্সেপশন লিস্ট, এরকম আরো এক্সেপশন লিস্ট আছে, তো অনলাইনে যে সার্চ দাও জাভা এক্সেপশন লিস্ট, এরকম অনেক এক্সেপশন পাবো। আচ্ছা, এগুলা কিন্তু একটা হাই রিস্কে আছে। সবার উপরে এক্সেপশনের ক্লাসের নাম হচ্ছিল এক্সেপশন, মানে এক্সেপশন নামে একটা ক্লাস আছে। আমাদের সব ক্লাসের কি একটা প্যারেন্ট ক্লাস আছে না, সেটা কি অবজেক্ট ক্লাস। আর যত এক্সেপশন আছে সব এক্সেপশনের প্যারেন্ট ক্লাস হচ্ছিল এক্সেপশন ক্লাস। আসলে ডাইরেক্ট প্যারেন্ট না, ধরো এটার আন্ডারে আরেকটা এক্সেপশন আছে হলো আইও এক্সেপশন, এটার আন্ডারে হচ্ছিল ওই যে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, মানে ডাইরেক্ট প্যারেন্ট না, গ্র্যান্ড প্যারেন্ট। বাট কোনোভাবে এটা হচ্ছিল সবচেয়ে উপরে, মানে রুট প্যারেন্ট, এর থেকে হলো সবকিছু বের হয়েছে। তাহলে এ কি সবার অবজেক্ট রাখতে পারবে না, যে কোনো এক্সেপশন অবজেক্ট রাখতে পারবে। এবং আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা নিজেরা হচ্ছিল এক্সেপশন ক্লাস তৈরি করতে পারি। এগুলা কি ডিফল্ট এক্সেপশন আমি তৈরি দেখতেছি না, যে এনক্রিপ্ট এক্সেপশন হচ্ছে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন হচ্ছে, বাট আমি কিন্তু নিজেরা এক্সেপশন তৈরি করতে পারি। ওটা হচ্ছিল থ্রো আর ক্লোজ স্টেটমেন্ট নিয়ে, ঠিক আছে। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট এখন তোমার তো মনে রাখতে হইতেছে যে কোন এক্সেপশনের জন্য কি এক্সেপশন। হ্যাঁ, এটা বেটার, তাহলে তুমি অন্য এক্সেপশন যদি হয় তাহলে তুমি ধরবা না, কারণ তুমি যদি এখন বলো মানে, আচ্ছা এটা পরে আসি। সো তাহলে তোমার আলাদা আলাদা এক্সেপশন তোমার এখন আমরা তৈরি করতেছি না, বাট আমি আসলে কি একটা এক্সেপশন লিখে রাখতে পারি না, সেটা হচ্ছিল জাস্ট আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখি যাতে তোমরা পরে বুঝতে পারো। আমি এখানে ক্যাচ রাখলাম exception e সাউন্ড জাস্ট বলে দিলাম exception, দ্যাটস ইট। সো এখন আমি যদি রান করি, দেখো আমার টাইপটা হলো জাস্ট এক্সেপশন দিলাম, ঠিক আছে। সো এখন আমি রান করলাম, এর দিলাম এক্সেপশন অকার, এগেন আমি রান করি আবার, ঠিক মতন ভ্যালু দিলাম, 0 দিলাম, এক্সেপশন। এটা দিয়ে পৃথিবীর যত এক্সেপশন আছে সব এক্সেপশন দরকার, কারণ এই এক্সেপশনটা মানে এটাই বললাম যে এরকম হাই রিস্ক আছে, ঠিক আছে। হাই রিস্কটা একটু জানা দরকার, আমি নিজেও জানি, ঠিক আছে। বাট এটা ট্রু যে সব এক্সেপশনের রুট হচ্ছে হলো এক্সেপশন ক্লাস। এটা আবার কিন্তু যে বাই ডিফল্ট এক্সেপশন অবজেক্ট ক্লাস, এটা কিন্তু আসলে একটা ক্লাস, বাট এটা হলো প্যারেন্ট ক্লাস অফ অল এক্সেপশন, মানে ডাইরেক্ট প্যারেন্ট না হইতে পারে, গ্র্যান্ড প্যারেন্ট হইতে পারে। বুঝা গেছে এক্সেপশন এর ধর্ম কি হবে? হ্যাঁ, যখন হয় স্যার আসলে কিভাবে বুঝেন যে আমার ইনপুট বুঝেছে নাকি আমার ম্যাথমেটিক্যাল ভ্যালুগুলো পুরো ডিফাইন করে মানে বের করি। এক্সেপশন তো বুঝতে পারছি, এটা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই অনেকগুলো বের করে কিভাবে এটা হচ্ছে হলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা নিজেরা এটা হচ্ছে হলো যখন তুমি নেক্সট ইন্টিজার মেথডটা আছে না, এটা আসলে এখান থেকে দেখা যাবে কিনা আমি একটু শিওর না, ট্রাই করে দেখি।
এই যে দেখো, আচ্ছা এই যে এটা হলো নেক্সট ইন্টিজারের ওই যে মেথডটা এখানে লেখা আছে, মানে নেক্সট ইন্টিজার কিভাবে ইন্টিজার নেয়। আচ্ছা এটা কিভাবে গেলাম একটু দেখে রাখো, কোনো সময় যদি মন চায় দেখার জন্য কন্ট্রোল প্রেস করে ধরে রাখবা, ফার্স্টে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবা কন্ট্রোল বাটনটা, এরপরে ওটার মধ্যে নিয়ে যাওয়া মাউস পয়েন্টারটা এরকম লিঙ্কের মতন উঠবে, ঠিক আছে, এন্টার দিবা। এত ছোটো তো মেথড দিতে পারে না, তো এটা ভিতরে আবার যাওয়ার জন্য আবার কল দিব, ঠিক আছে, অ্যাগেন কন্ট্রোল প্রেস করে দিলাম। সো এই যে এখানে চলে আসলাম। সো এখানে দেখো এই যে অনেকগুলা রিলেশন লেখা আছে, সামথিং কিভাবে কাজ করতেছে। এই যে দেখো, যদি এখানেও কিন্তু এক্সেপশন ধরে এই যে থ্রো করে দিতেছে, যখন ওই যে মানে ঠিক মতো কাজ করতে পারতেছে না, ওই যে ইনপুট মিস ম্যাচ হতেছে, তখন সে ওই এক্সেপশনটা নতুন একটা ওই যে নিউ ইনপুট এক্সেপশন তৈরি করে থ্রো করে দিতেছে। এটা আমরা নিজে দেখবো নেক্সট ক্লাসে, যে আমরা নিজে কিভাবে থ্রো করতে পারি। এটা তো ওরা থ্রো করতেছে, আমরা নিজেদের এক্সেপশন তৈরি করে থ্রো করবো, ঠিক আছে। সো এটা হলো স্ক্যানার। আচ্ছা এখানে একটা দেখো, একটা ইনস্ট্যান্স অফ, এটা আমি একটু পরে দেখাইলাম। আচ্ছা আমরা আগের ক্লাসে যে দেখি ইনস্ট্যান্স অফ জিনিসটা কি। আচ্ছা এই পর্যন্ত তো বোঝা গেছে এক্সেপশন কি। নেক্সট ক্লাসে আসার আগে দেখে আসবো যে থ্রো আর থ্রো ক্লাসটা আর ফাইনাল এগুলো কি করে, এই তিনটা। ফাইনালটা ইজি, ফাইনালটা দেখলে বুঝতে পারো। ফাইনালটা হচ্ছে হলো যে আমার ট্রাই ব্লকের মধ্যে এই তো একটু বেড়েছে না, বাট আমি তো জানি যে এটার মধ্যে অ্যাটলিস্ট আমি স্ট্রিংটা ইনপুট নিয়ে নিছি, কারণ স্ট্রিংটা উপরে ইনপুট না হয়েছে না, তা এটা একটু স্প্রিন্ট করা দরকার ছিল না আমার, এটা তো ঠিক মতো আমি ইনপুট নিতে পারছি। সো ট্রায়ের মধ্যে যে কাজগুলা মানে পরে আমি করতেছি, মানে আমি যদি মনে করো এক্সেপশন হয়েও যায়, তাহলে আমি কোন কাজগুলো অবশ্যই আমার করতে হবে সেগুলো আমি ফাইনাল মনোকে লিখে রাখবো, আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এই তিনটা যদি একটু যদি টাইম পাও আমাদের প্রিসিয়াস টাইম ব্লকের মধ্যে থেকে একটু দেখে আসি। আচ্ছা নেক্সট আমরা হলো লাস্ট ক্লাসের কোডটা দিয়ে আমরা একটু দেখি। আমরা ছোট করে একটা মানে দেখবো, মানে মেথড দেখবো। দেখো এখানের মধ্যে আমাদের কি ওই যে আমরা একটু আগে বলতেছিলাম ডাইনামিক বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং। এখন ডাইনামিক্যালি কি আমাদের শেপের রেফারেন্সটা চেঞ্জ হতেছে না। এখন মনে করো আমি এই পজিশনে এসে জানতে চাই যে শেপ কাকে রেফার করতেছে, শেপের টাইপটা কি আসলে, মানে কার ইনস্ট্যান্সকে সে রেফার করতেছে, ঠিক আছে। টাইপ তো আসলে শেপেরই, বাট ইনস্ট্যান্স কাকে রেফার করতেছে সেটা যদি আমি জানতে চাই, ইনস্ট্যান্স অফ নামে একটা অপারেটর আছে, সেটা আসলে চেক করে যে এটা কার ইনস্ট্যান্স, মানে এটাই ইনস্ট্যান্স কি না। এটা আসলে লেখা হয় এভাবে, মনে করো আমি যদি লিখতে চাই ইফ শেপ, এই ভেরিয়েবলটা দেব ইনস্ট্যান্স অফ ট্রায়াঙ্গেল কিনা, এটা আসলে ট্রু ফলস রিটার্ন করবে। তাহলে আমি এস আউটের মধ্যে দেব নাও শেপ রেফার্ড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা আসলে চেক করে কি, মানে যে চেক এই শেপ অবজেক্টটা, মানে শেপ ভেরিয়েবলটা আসলে কাকে রেফার করতেছে, ট্রায়াঙ্গেলকে না রেক্টেঙ্গেল। সো আমি যদি এখানে রান করি, সো নাও শেপ রেফার ট্রায়াঙ্গেল। সো এরপরে যদি দাও অ্যাগেন আরেকটা ওই যে রেক্টেঙ্গেলের পরে যদি দাও, তাহলে সে এখানে ওই যে এখানে যদি আবার এই সেম জিনিস দাও, তাহলে কি এটা এক্সিট হবে, কারণ ওই সময় কি কাকে রেফার করবে, রেক্টেঙ্গেল, তাহলে এটা ইনস্ট্যান্স অফ রেক্টেঙ্গেল। সেটা আসলে একটা ট্রু ফলস রিটার্ন করবে, যে শেপ মানে আস্ক করতেছে শেপ ইজ ইনস্ট্যান্স অফ ট্রায়াঙ্গেল, অথবা এভাবে চিন্তা করতে হবে, এভাবে কোশ্চেন মার্ক দেবো, ফার্স্ট থেকে ইজ লাগাই দাও, ইফের জায়গায় ইজ লাগাই দাও, তো ইজ শেপ ইনস্ট্যান্স অফ ট্রায়াঙ্গেল। তো আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতেছি, সেটা আসলে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। বুঝা গেছে। ইনস্ট্যান্স অফ অপারেটরটাকে ইনস্ট্যান্স অফ হলো চেক করা যে আমি যাকে রেফার করতেছি এটা আসলে কোন ক্লাসে, ট্রায়াঙ্গেল নাকি সামথিং। আরো কয়েকটা মেথড আছে, তুমি যদি চাও শেপের ক্লাস কি সেটা জানার জন্য, ঠিক আছে, তার গেট ক্লাস নামে একটা মেথড আছে, শেপ ডট গেট ক্লাস, ঠিক আছে। সো এটা হলো একটা ক্লাস রিটার্ন করে দেয় যে তুমি কোন ক্লাসটাকে রেফার করতেছো। সো আমি আসলে কি শেপ টাইপের একটা ক্লাসকে রেফার করতেছি।
সেই ক্লাসটাকে সে রিটার্ন করে দেয়। এটা আসলে কেন দরকার হয় এটা আসলে এখন ভালো মতো বুঝতে পারবো না। এটা হচ্ছে আমরা অনেক সময় ডাইনামিক্যালি মনে করো ক্লাস অনেকগুলো আমার ক্লাস লিখে আছে, ওই ক্লাসগুলো থেকে আমি কোনো অবজেক্ট তৈরি করতে চাই, ঠিক আছে? মানে আমার হচ্ছে ক্লাসের রেফারেন্স দেওয়া আছে, আমি কি এতদিন অবজেক্ট রেফারেন্স করছি না, আমার ক্লাসের রেফারেন্স আমি পাঠিয়ে দিলাম, তখন ওই ক্লাসের জন্য আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো নিজের জন্য। তখন ওই সময় আমি একটা ফার্স্টে ক্লাস নিবো, ওই ক্লাস থেকে তার অবজেক্ট ডিক্লেয়ার করবো। আর আপাতত জাস্ট মনে রাখো যে কোনো অবজেক্টের মধ্যে যদি গেট ক্লাস দেয় তাহলে সেটা কোন ক্লাস সেই ক্লাসের রেফারেন্সটা পাঠিয়ে দেয়। তাহলে এখানে কোন ক্লাসের রেফারেন্স আসবে? শেপ ক্লাস, ট্রায়াঙ্গেল ক্লাস না, আর আমি এখন রেফার করতেছি ট্রায়াঙ্গেল, বুঝে রেফারেন্স দাও। গেট নেম একটা মেথড আছে, এটা আমরা দেখতে পারবো এস আউট শেপ ডট গেট নেম। আচ্ছা এখানে গেট নেমটা মনে হয়, আচ্ছা সরি এসএস গেট নেম, এসএস দিয়ে আমি গেট নেমটা দিতে পারবো, এই ক্লাসের নামটা কি। আচ্ছা এখানে কনফিউশনটা দূর হয়ে যাবে, রান করে দেখি আমরা। ঠিক আছে, কারণ কি ক্লাসটা কাকে রেফার করতেছে? এই শেপ অবজেক্টটা রেফার করতেছে ট্রায়াঙ্গেলকে, তাহলে ওই ট্রায়াঙ্গেলেরই রেফারেন্স আমার পাঠিয়ে দিবে ক্লাস আসলে। এখন আমি গেট নেম দিয়ে ওই ক্লাসের ফুল নেমটা আমি প্রিন্ট করতে হবে। ফুল নেম মানে হলো একটা প্যাকেজ নেম। সো তাহলে আমি তিনটা জিনিস দেখলাম, একটা হলো ইনস্ট্যান্স অফ, ইনস্ট্যান্স অফ দিয়ে আমি দেখবো যে আসলে একটা অবজেক্ট কাকে রেফার করতেছে এটা জানার জন্য। এটা আসলে স্পেশালি দরকার হচ্ছিল যখন আমি ডাইনামিক বাইন্ডিং করি, ডাইনামিকলি যখন টাইপ চেঞ্জ করতেছি তখন আমার যখন দরকার হইতেছে যে এখন কাকে রেফার করতেছে, তখন আমি জানার জন্য আমি হলো ইনস্ট্যান্স অপারেটর ইউজ করব। গেট ক্লাস দিয়ে আমি কি করব, যে ক্লাসের অবজেক্টকে সে রেফার করতেছে সেই ক্লাসের একটা ক্লাসের রেফারেন্স আমি দিয়ে দিতে পারবো, মানে ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। আর গেট নেম দিয়ে আমি কি করতে পারবো, যে ওই ক্লাসের নামটা নিতে হবে। এটা কিন্তু ক্লাসের অবজেক্টের উপরে আমি রান করছি, নট ওই অবজেক্টের উপরে। অবজেক্টের মধ্যে গেট নেম নামে কোনো মেথড নেই। আর এই যে দেখো শেপ ডট গেট ক্লাস, এই গেট ক্লাস মেথডটা কোথা থেকে পেয়েছে? শেপ একটা অবজেক্ট ডট গেট ক্লাস নাম, এই গেট ক্লাস মেথডটা কোথা থেকে পেয়েছে? কোথা থেকে আসে? অবজেক্ট ক্লাস। তুমি আমরা বলছিলাম না অবজেক্ট ক্লাসে বাইরে কতগুলো মেথড আছে, টুইস্টিং, ইকুয়ালস, আর একটা হলো গেট ক্লাস, আর একটা আছে হ্যাশ কোড নামে। হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে, আচ্ছা আর বেশি অন্য নাই। তুমি তাহলে সামনে এসে বলো, এই তুলে ধরো। আচ্ছা 2 মিনিট, মানে এখন আনতে আনতে শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ বলো। জাস্ট চেক করার জন্য, এটা আমি নিজের সুবিধার জন্য না না না, এই যে আমি আসলে মনে করো যদি ট্রায়াঙ্গেল হয় এটা ইনস্ট্যান্স অফ, ওই যে আমি একটু আগে কাস্টিং বুঝাইতেছিলাম না, যে ওই যে আমি উল্টাপাল্টা কাস্টিং করতেছিলাম, এখন আমি যদি দেখতেছি যে আসলে এটা হচ্ছে হলো এই যে একটা ভালো উদাহরণ দিই, আমরা একটু আগে একটা কাস্টিং করতেছিলাম না যে প্যারেন্ট ক্লাস আসলে রেক্টেঙ্গেলকে রেফার করতেছে, তাকে আমি কাজ করতেছি হচ্ছে হলো ট্রায়াঙ্গেলের মধ্যে। এখন তুমি যদি ট্রায়াঙ্গেলে কাজ করতে যাবা, তুমি এখানে আগে দেখে নিবা যে আসলে কাকে রেফার করতেছে। যদি সে রেক্টেঙ্গেলকে রেফার করে তাহলে কি তুমি ট্রায়াঙ্গেলের মধ্যে কাজ করতে পারবা? সেই যে এখানে ইনস্ট্যান্স অফ অপারেটর আমি কাজ করে দিতে পারি, যাকে চেক করে নিলাম যে আমি যে ট্রায়াঙ্গেলে কাজ করতেছি আদৌ সেই ট্রায়াঙ্গেল কি রেফার করতেছি কিনা। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে শেপ ক্লাস বলে একটা রেফারেন্স দিয়েছিলাম না, শেপ ক্লাস ফার্স্ট হলো ট্রায়াঙ্গেলকে রেফার করতেছিল, আবার ট্রায়াঙ্গেল ওই শেপ ক্লাসে আবার ট্রায়াঙ্গেল আনতে যখন তখন আমি কাজ করতে চাই। বাস কাজ করার আগে তুমি তো যখন দেখে নিতে চাও যে আসলে সেটা ট্রায়াঙ্গেল কি রেফার করতেছে কিনা, যদি ট্রায়াঙ্গেলকে রেফার না করে রেক্টেঙ্গেল রেফার করে তাহলে আমি কাজ করতে পারবো? তো যেখানে আমি ইনস্ট্যান্স অফ অপারেটর ইউজ করতে পারবো। বুঝা গেছে? সো আপাতত আজকে ক্লাস এ পর্যন্তই। আচ্ছা তোমাদের লাস্টে একটা কন্টেস্ট হয়েছে, ওটা রেজাল্ট জানো? এর আগেরটা রেজাল্ট জানো?
ওটা এসি প্রাইসিং দেখো এই যে তোমাদের ভাইরা কিন্তু যে এখন ভালো রেজাল্ট করতেছে এটা কিন্তু একদিনে হয়নি। 2 বছর আগে চিন্তা করো, 2 বছর কিন্তু আইসিবিসিতে যে কীভাবেও একটা প্রবলেম সলভ করতে পারে মানে 2014-তে এক্স্যাক্টলি। তো এখন দেখো আমরা কিন্তু কন্টিনিউয়াসলি 20-তে আসতেছি। সো এটা কিন্তু যে তোমাদের ভাইরা কিন্তু এমনি এমনি চলে আসে না যে প্রত্যেক দিন যে বাসায় যে 1 গ্লাস শরবত খেয়েছে, আজকে যে তারপরে যে হচ্ছে আইআইটিতে কন্টেস্ট করতে গেছে ফার্স্ট হয়ে গেছে, এরকম না। আগে মনে করো যখন আমাকে ফার্স্ট তোমাদের কন্টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন মানে সব টিচাররা মানে সবাই মানে মানে কি বলে হ্যাপি হইতো যদি কোনো মতো টপ 30-40-তে যদি চলে আসতো। 30-40-তে আসলে অথবা একটা প্রবলেম সলভ করলেই অ্যাটলিস্ট প্রবলেম তো সলভ করতে আসছে। মানে আইসিবিসিতে তো গতবার প্রবলেমই সলভ করতে পারে না, বাট এখন কিন্তু আমরা ওই জিনিসটা দেখি না। এখন আমরা দেখি যে আসলে আমরা কত ভালো র্যাঙ্ক করতে পারবো। সো যেমন এখন